দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে আবারও এক বড় বাঁক। বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে ঘিরে দিল্লির বার্তা স্পষ্ট, সম্পর্কের বরফ গলাতে ভারত প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তুতি কতটা বাস্তব আর কতটা কূটনৈতিক সৌজন্যের মোড়কে রাজনৈতিক হিসেব নিকেশ। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় গিয়ে যা বললেন তা নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দুই দেশের সম্পর্কে জমে থাকা অবিশ্বাস, সন্দেহ আর রাজনৈতিক অস্বস্তির এক নতুন অধ্যায়ের সূচনা। রবিবার ঢাকায় বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর প্রণয় ভার্মা বললেন, দিল্লির নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। কথাটা শুনতে মসৃণ, কিন্তু এর ভেতরে রয়েছে একাধিক স্তরের রাজনৈতিক বার্তা। কারণ এই নতুন সরকার এসেছে এমন এক রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে যেখানে গত 18 মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছে বিএনপি। সেই দলের নেতা তারেক রহমান 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্ক নতুন করে সাজাতে শুরু করে দিল্লি। কারণ এই সরকার ক্ষমতায় আসার আগের সময়টা ছিল এমন এক অস্বস্তিকর অধ্যায় যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন উঠেছিল, 1971-এর পর এত খারাপ সম্পর্ক আর কখনো দেখা গেছে কিনা। এই অবনতির কেন্দ্রে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার আমলে দিল্লি ঢাকা সম্পর্কে নতুন করে দূরত্ব তৈরি হয়েছিল বলে কূটনৈতিক মহলের অনেকেই মনে করেন। সীমান্ত বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা প্রতিটা ক্ষেত্রেই ছিল অস্বস্তি, দ্বিধা আর অবিশ্বাসের ছায়া। ফলে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই দিল্লির দ্রুত সক্রিয় হয়ে ওঠা নিছক কূটনৈতিক রুটিন নয়, এটা আসলে রাজনৈতিক বার্তা। আমরা প্রস্তুত, এবার ঢাকার পালা। কি বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, শোনাবো। My first meeting with the Foreign Minister and Minister of State since the formation of the government. It was more in the nature of a courtesy meeting, an initial exchange of views. You would have seen the recent high-level communications between our two sides. On 13th February, soon after the election, Prime Minister of India sent a congratulatory message to His Excellency Mr. Tariq Rahman, and also they spoke on telephone that day. Later on 17th of February, when the new government was sworn in, our Speaker of Lok Sabha, Shri Om Birla, he visited Bangladesh to attend the swearing-in ceremony on behalf of Government of India. He also during which he handed over a letter from our Prime Minister to the Prime Minister of Bangladesh. In all these communications, we expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. We also conveyed our commitment to support democratic, progressive and inclusive Bangladesh. In my meeting today also, I basically conveyed the same sentiments. I reiterated our position that we look forward to engaging with the new government in Bangladesh, that we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner, and based on our mutual benefit and mutual interest. So that was the conversation that we had, and we really look forward to it. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের ফল ঘোষণার পরপরই তারেক রহমানকে অভিনন্দন জানান। শুধু চিঠি নয়, ফোনেও কথা হয়। এই দ্রুত যোগাযোগের কূটনৈতিক তাৎপর্য অনেক বড়, কারণ দিল্লি জানে ঢাকায় ক্ষমতায় পালাবদল মানেই কেবল সরকার বদল নয়, বদলে যায় আঞ্চলিক ভূ রাজনীতির ভারসাম্য। প্রণয় ভার্মা তার বক্তব্যে পিপল সেন্ট্রিক কোঅপারেশন বা জনগণ কেন্দ্রিক সহযোগিতার কথা বলেছেন। এই শব্দবন্ধ শুনতে যতই মোলায়েম হোক, এর ভেতরে রয়েছে কঠিন বাস্তবতা। ভারত বাংলাদেশ সম্পর্কের আসল শক্তি সীমান্তের দুপাশের মানুষের যোগাযোগ, বাণিজ্য, সংস্কৃতি আর নিরাপত্তার সহযোগিতা। কিন্তু গত 1.5 বছরে এই ক্ষেত্রগুলিতেই সবচেয়ে বেশি সন্দেহ আর টানাপোড়েন দেখা দিয়েছে। ফলে এখন দিল্লি চাইছে সম্পর্ককে সরকার নির্ভর না রেখে জনগণ নির্ভর স্তরে নামিয়ে আনতে। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লির এই আগ্রহ কি নিছক বন্ধুত্ব নাকি রাজনৈতিক বাস্তবতার চাপ? দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব, বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত প্রতিযোগিতা আর ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা
সব মিলিয়ে বাংলাদেশের দিল্লির কাছে কেবল প্রতিবেশী নয়, এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সেতু। তাই ঢাকায় নতুন সরকার মানেই দিল্লির নতুন হিসেব। এই হিসেবের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বিএনপি ভারত সম্পর্কের অতীত ইতিহাস। অতীতে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্ক সবসময় মসৃণ ছিল না, বরং বহু সময়ই সন্দেহ, অবিশ্বাস আর রাজনৈতিক দূরত্ব দেখা গেছে। সেই প্রেক্ষাপটে এখন দিল্লির দ্রুত সক্রিয় হওয়া আসলে এক ধরনের ড্যামেজ কন্ট্রোল কূটনীতি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। প্রণয় ভার্মা বলেছেন, বৈঠকটা ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মত বিনিময়। কিন্তু কূটনীতিতে সৌজন্য সাক্ষাৎ বলে কিছু থাকে না। প্রতিটা বাক্যের মধ্যেই থাকে বার্তা, প্রতিটা হাসির আড়ালেই থাকে হিসেব। তিনি যখন বলেন মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিটের ভিত্তিতে সম্পর্ক এগোবে, তখন তিনি আসলে বুঝিয়ে দেন দিল্লি একতরফা সমীকরণে বিশ্বাস করে না। অর্থাৎ সম্পর্ক হবে সমান স্বার্থের ভিত্তিতে, না হলে নয়। এখানেই আসল রাজনৈতিক বিশ্লেষণের জায়গা। নতুন বাংলাদেশের সরকার যদি নিজস্ব কূটনৈতিক অবস্থান শক্ত করতে চায়, তবে তাকে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি নিজেদের স্বার্থকেও স্পষ্ট করতে হবে। কারণ ভারত যেমন তার কৌশলগত স্বার্থে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে, তেমনি বাংলাদেশও তার অর্থনীতি, রপ্তানি, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার জন্য ভারতের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতাই সম্পর্কের সবথেকে বড় শক্তি, আবার সবথেকে বড় দুর্বলতাও। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার ঢাকায় গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া এবং দ্বিপাক্ষিক বৈঠক করা নিছক আনুষ্ঠানিকতা নয়, এটা ছিল এক কূটনৈতিক বার্তা। ভারত নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছে এবং দ্রুত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতীকী পদক্ষেপের গুরুত্ব অনেক। এই সফর সেই প্রতীকী বার্তারই অংশ। কিন্তু বাস্তব রাজনীতি এত সহজ নয়। বাংলাদেশের নতুন সরকার যে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে, সেখানে জাতীয়তাবাদী আবেগ, সার্বভৌমত্বের প্রশ্ন এবং ভারতের প্রতি ঐতিহাসিক সন্দেহ সবই সক্রিয়। ফলে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে গেলে ঢাকার সরকারকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও সামলাতে হবে। আর এখানেই আসল হার্ড হিটিং প্রশ্ন, দুই দেশের সম্পর্ক কি আবার 1971-এর পরবর্তী ঐতিহাসিক বন্ধুত্বের স্তরে ফিরতে পারবে, নাকি বাস্তব রাজনীতির ঠান্ডা হিসেবেই শেষ কথা বলবে? দিল্লি বারবার বলছে তারা ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশকে সমর্থন করে, কিন্তু এই বক্তব্যের মধ্যেও রাজনৈতিক বার্তা আছে। কারণ গণতন্ত্র অন্তর্ভুক্তির প্রশ্ন তুলেই ভারত আসলে নতুন সরকারের ওপর নৈতিক চাপ তৈরি করছে। তোমরা গণতান্ত্রিক থাকো, আমরা পাশে আছি। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নৈতিক ভাষা অনেক সময় বাস্তব রাজনৈতিক চাপের কূটনৈতিক সংস্করণ। দিল্লি এই ভাষা ব্যবহার করে আসলে বোঝাতে চাইছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে তবেই দুই দেশের সম্পর্ক গভীর হবে। কারণ রাজনৈতিক অস্থিরতা মানে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি, বাণিজ্যে অনিশ্চয়তা এবং আঞ্চলিক কৌশলগত অঙ্কে সমস্যা। বাংলাদেশের জন্য এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে নতুন সরকার নিজেদের স্বাধীন কূটনৈতিক পরিচয় তৈরি করতে চাইবে, অন্যদিকে ভারতের সঙ্গে বাস্তব সহযোগিতা বজায় রাখাও জরুরি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।